মুজিব জন্মশতবার্ষিকীতে 10 দিনের অনুষ্ঠান, আসছেন 4 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। করোনার নতুন স্ট্রেইন 2 মাস পর দৈনিক শনাক্ত 1000 ছাড়ালো। থমথমে নোয়াখালীর বসুরহাট, 250 জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। স্ট্রিট ফুডে বিপজ্জনক মাত্রায় কোলিফর্ম, অস্বাস্থ্যকর খাবার গ্রহণে বিরত থাকার আহ্বান। মিয়ানমারে পুলিশি হেফাজতে সুচির সহচরের মৃত্যু, নেপিদো সহ বিভিন্ন শহরে বিক্ষোভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, শান্তি আর সাম্যই ছিল বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক অগ্রযাত্রায় অনস্বীকার্য ভূমিকা বলছেন বিশ্লেষকরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন 4 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। আরও অনেকেই অনলাইনে যুক্ত হবেন, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 10 দিনের অনুষ্ঠানের মধ্যে 4 দিন অংশগ্রহণ করবেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে আগতদের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গঠিত নিরাপত্তা উপকমিটির সভা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাক্ষে, নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী এবং ভুটানের রাজা ওয়াংচুক অংশ নেবেন। প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী, এই 4 জনের সফর নিশ্চিত হয়েছে। বিস্তারিত আমরা পরে জানিয়ে দেব। 17 থেকে 26 মার্চ 10 দিনের অনুষ্ঠানে 4 দিন বিদেশি অতিথি অংশ নেবেন। করা হবে সরাসরি সম্প্রচার, দেখা যাবে বিশ্বের যে কোনো দেশ থেকে। জাতীয় প্যারেড স্কোয়ারের নিরাপত্তা ব্যবস্থা সমন্বয়ের জন্য একটি নিরাপত্তা কন্ট্রোল রুম থাকবে। তাছাড়া যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তার প্রয়োজনে 999 সেবা সার্ভিসটি সবসময় চালু থাকবে। যেসব অতিথি অংশ নেবেন তাদের জন্য করোনামুক্ত সনদ বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক। কোভিড টেস্টের রিপোর্টটা, নেগেটিভ রিপোর্টটা তারা সঙ্গে নিয়ে আসবেন, যাতে করে সেখানে অন্য কোনো পরিস্থিতি না। আমরা চাই যে আসলে এই কোভিড পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে একটা সুন্দর একটা অনুষ্ঠান আমরা করতে। অনুষ্ঠান চলার সময় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। আমাদের জাতির পিতা উৎসবের এখানে কেউ ডিস্টার্ব করে বলে আমরা মনে করছি না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 2 মাস পর একদিনে করোনা শনাক্তের সংখ্যা 1000 ছাড়ালো। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 5.98%। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম জানিয়েছেন, 2 মাস আগে দেশে 2 ব্যক্তির শরীরে যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনের মিল পাওয়া গেছে। এদিকে সংক্রমণ বাড়ার পেছনে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিথিলতা দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা শনাক্তের 1 বছর পূর্ণ হওয়ার পরদিন 9 মার্চ দৈনিক সংক্রমণ হার চলে যায় 5-এর ওপর। মাঝে কিছুটা কমলেও এবার একদিনের সংক্রমণ 1000 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 24 ঘন্টায় 219টি ল্যাবে 17,032 জনের নমুনা পরীক্ষায় 1018 জনের শরীরে কোভিড-19-এর অস্তিত্ব পাওয়া গেছে, যা গেল 57 দিনের মধ্যে সর্বোচ্চ। শনাক্তের সংখ্যা বেড়ে 5,53,105। এদিন মারা গেছে 7 জন। মোট মৃত্যু 8,496। নতুন 1,264 জন সহ সুস্থ হয়েছে 5,06,613। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই সংক্রমণ বাড়ছে। এখন যে আমাদের সংক্রমণ সংখ্যা কিছুটা বাড়ছে, সেখানে কিন্তু ইউকে ভ্যারিয়েন্টের কোনো রকম ভূমিকা আমরা দেখছি না। মানুষের ভিতরে এক ধরনের রিল্যাক্সেশন এসে পড়েছে।
এবং আমরা স্বাস্থ্যবিধি মোটেই মানছি না, সেটা হয়তো অন্যতম কারণে। কি পরিমাণ মানুষ কোনো রকমের মাস্ক ছাড়া, কোনো রকমের কিছু ছাড়া এটা ঘুরে বেড়াচ্ছে। টিকা নেন, যাই করুন, সাধারণ স্বাস্থ্যবিধি আপনাকে মানতে হবে। যুক্তরাজ্যের নতুন ধরন 2 মাস আগেই বাংলাদেশে শনাক্ত হয়েছে। জিনোম সিকোয়েন্সিং চলছে IEDCR সহ বেশ কয়েকটি ল্যাবে। নতুন স্ট্রেনের কারণেই সংক্রমণ বাড়ছে কিনা এ বিষয়ে এখনো কোনো গবেষণা নেই। এই ব্যাপারে আমাদের IEDCR সজাগ আছে, তারা জিনোম সিকোয়েন্স করছে এবং ICDDRও জিনোম সিকোয়েন্স করছে, সায়েন্স ল্যাবরেটরি তারাও জিনোম সিকোয়েন্স করছে। আমরা আমাদের ন্যাশনাল ল্যাবরেটরিটাকে সক্ষম করার জন্য চেষ্টা করছি। ওটা যদি জিনোম সিকোয়েন্স করা যায় তাহলে হয়তো এটা বাড়িয়ে আনতে পারবো। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকা নিতে এখনই বয়সের সীমা কমানো হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের টিকার আওতায় আনা হয়েছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভ্যাকসিন নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেল 5টায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। তার সহধর্মিণী রাশিদা খানমও করোনার টিকা নিয়েছেন। পরে দেশবাসীকে টিকা নেয়া ও একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় আটক 28 জনের মধ্যে 24 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 250 জনের বিরুদ্ধে মামলা করেছে। বসুরহাট পৌর এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বুধবার সন্ধ্যায় আটক 28 জনকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট SM মুসলেউদ্দিনের আদালতে হাজির করে পুলিশ। আদালত 24 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এর আগে সংঘর্ষের ঘটনায় 98 জনের নাম উল্লেখ করে 250 জনের বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় মামলা করেন পুলিশের SI জাকির হোসেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক 28 জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। পুলিশ, ম্যাজিস্ট্রেট, র্যাব সবাই যৌথভাবে কাজ করছে এবং পরবর্তীতে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা না হয়, কোনোভাবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি যাওয়ার জন্য এই জন্য আমরা একদম তৎপর রয়েছি। এদিকে সকাল থেকেই নীরব বসুরহাট পৌর এলাকা। সড়কে যান চলাচল সীমিত, বেশিরভাগ দোকানপাটই থাকে বন্ধ। মঙ্গলবার দিনভর কয়েক দফা সংঘর্ষের পর রাতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বেশ কিছু ককটেলও বিস্ফোরিত হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ 13 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন নামে একজনের মৃত্যু হয়। নিহত আলাউদ্দিনের বাড়ি চর ফকিরায়। পরিকল্পিতভাবে আমাদের উপর গুলিবর্ষণ করে বৃষ্টির মতো, এতে আমাদের 100 নেতাকর্মী আহত হয় এবং একজন ঘটনাস্থলে মারা যায়। গুলি করে আমাদের লোকজন সব মারা গেছে। আমার ভাগিনা নাম কি? আলাউদ্দিন। গুলিবিদ্ধ একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 11 জন আসছে গুলিবিদ্ধ হয়ে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জোরদার করা হয়েছে পুলিশ ও র্যাবের টহল। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এদিকে কোম্পানিগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ব্রিফিংয়ে কোম্পানিগঞ্জের জনগণকে পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি। পরিষ্কারভাবে বলতে চাই, এ ধরনের ঘটনা নিন্দা করার ভাষা আমার জানা নেই। এ ঘটনা অবশ্যই সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী। আমি ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি পুলিশের IG, র্যাবের DG, চট্টগ্রাম রেঞ্জের DIG, জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সাথে। এ ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশৃঙ্খলা বা সংঘর্ষের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদের পরিচয় না দেখে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। স্ট্রিট ফুড বা পথের খাবার দিনে দিনে জনপ্রিয়তা পেলেও এই খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের গবেষণায় পথের খাবারের নমুনা পরীক্ষায় প্রতি গ্রামে 1100টির উপরে টোটাল কলিফর্ম ও ইকোলাই মিলেছে। অথচ প্রতি গ্রাম খাবারে এ জাতীয় ব্যাকটেরিয়া 30টির ওপর থাকাই বিপজ্জনক। মাহমুদ হাসানের রিপোর্ট।
স্ট্রিট ফুড বা রাস্তার খাবার। রাজধানীর আনাচে কানাচে ভ্রাম্যমান এরকম খাবারের দোকান সাজিয়ে বসেন দোকানিরা। ঢাকার প্রায় ৭০% মানুষই পথের খাবার খেয়ে থাকেন। সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে এসব খাবারের প্রায় ১৫০রও বেশি নমুনা সংগ্রহ করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। ঝালমুড়ি, পানিপুরি, ভেলপুরি, চটপটি, নুডলস, মিশ্র ফলের ভর্তা, আখের রস সহ পথের খাবার সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। গবেষণায় ফলাফল রীতিমতো ভয়াবহ। প্রতিটি নমুনায় বিপজ্জনক মাত্রায় টোটাল কলিফর্ম ও ইকোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি পায় তারা। এই ব্যাকটেরিয়া মূলত প্রাণীর মলমূত্রে থাকে। উদ্বেগের বিষয় হলো যে শতভাগ এই পথ খাবারেই কিন্তু কন্টামিনেটেড। এই সমস্ত খাবারে কোনো না কোনোভাবে মানুষের মলমূত্র অথবা যে কোনো প্রাণীর মলমূত্র এখানে মিশে যায়। অস্বাস্থ্যকর খাবারের বিক্রি নিয়ে চিন্তিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই অবস্থায় নিরাপদ খাবারের জন্য আবাসিক এলাকাগুলোতে 12টি স্ট্রিট ফুড বিক্রির উন্নত গাড়ি নামানোর উদ্যোগ আছে। নিরাপদ খাদ্যের একটি সংস্থান যাতে নগরবাসীর জন্য থাকে, তাৎক্ষণিকভাবে যেন একটু ভালো ফুড ম্যানেজ করা যায়, সেই রকম একটি আয়োজন করার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। পথের খাবার বিক্রির জন্য আলাদা ব্যবস্থাপনার পাশাপাশি মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি প্রয়োজন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হাটহাজারীতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতন, শিক্ষক গ্রেফতার। যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য কেন সংরক্ষিত কামরা নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য আইন অনুসারে নির্দিষ্ট কামরা এবং শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আসন বরাদ্দে কেন নির্দেশনা দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের বেঞ্চ এই রুল জারি করেন। 4 সপ্তাহের মধ্যে রেল সচিব সহ 4 জনকে জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা রাখার বিধান রয়েছে, আর ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলেও জরিমানা গুনতে হবে। মহিলাদের জন্য কেন আলাদা কামরা দেয়া হবে না এবং শিশু, বয়স্ক, প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন কেন বরাদ্দ করা হবে না সেটা জানতে চেয়ে 1 মাসের রুল জারি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে মশা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে, জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দক্ষিণ সিটির 42 নম্বর ওয়ার্ডে লক্ষ্মীবাজার খেলার মাঠ উদ্বোধন শেষে তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে দক্ষিণ সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। এছাড়া পর্যায়ক্রমে ফ্লাইওভারের নিচের জায়গাগুলো দখলমুক্ত করা হবে। দক্ষিণ সিটিতে 4টি ওয়ার্ডে খেলার মাঠের জন্য জায়গা নির্বাচন করা হয়েছে বলে জানান তিনি। ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন মশক আগের তুলনায় অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে এবং দিনে দিনে ইনশাআল্লাহ আরও ভালোর পথে যাবে। আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইনশাআল্লাহ নিয়ে আসতে পারব। রাজনৈতিক দল ও জনগণের উপর নিয়ন্ত্রণ রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার নজরদারি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 6 সিটিতে ভোট কারচুপির প্রতিবাদে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে তিনি বলেন, সরকারি হস্তক্ষেপে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। এ সময় তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন। নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তিনি। সেই ব্যর্থতার জন্য আমরা পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করুন, অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করুন। একক ক্ষমতা ও দলীয়করণের ফলে সুশাসন থেকে জনগণ বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উপদেষ্টা মণ্ডলী ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জাতীয় পার্টির ওপর জনগণের আস্থা বাড়ানোর আহ্বান জানান। বলেন, শীর্ষ নেতা ও নীতি নির্ধারকদের দলের আদর্শ মেনে চলতে হবে।
একক দল এবং একক ব্যক্তি সম্পূর্ণ দলের সকল ক্ষমতার অধিপতি হয়ে ওনারা এবং দলীয়করণের মাধ্যমে দেশের দুঃশাসন সুশাসনের ধ্বংস করে এবং একই সঙ্গে স্বাধীনতার চেতনা বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্নকে ধূলিসাৎ করে এখন দেশ পরিচালিত হচ্ছে। বিএনপি এবং আওয়ামী লীগ থেকে দেশকে উদ্ধার করতে হবে, কেউ কারো চেয়ে কম নয়। চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ ইয়াহিয়াকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা জানায় মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমির ৮ বছরের শিক্ষার্থী ইয়াসিন ফরহাদকে মারধর করেন শিক্ষক হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে ভোরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। সমাজকে এগিয়ে নিতে প্রয়োজন নারী পুরুষের সমতা, এতে রোধ হবে সামাজিক অবক্ষয়। রাজধানীতে নারী দিবসের আলোচনায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে নারীকে, দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে সামনে। তারা বলেন, তৃণমূলের নারী উঠে এলেই সার্থকতা মিলবে অগ্রযাত্রায়। স্মৃতিমণ্ডলের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি। অনুষ্ঠানে বক্তারা তৃণমূলের নারীকে পুরুষের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলার আহ্বান জানান। ইউনিয়ন পর্যায়ে নারীরা যেভাবে নির্বাচন করছেন এবং যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করে বেরিয়ে আসছেন, সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখে। নারী পুরুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী লীগ বদ্ধপরিকর। নারী দিবসে আমাদের দাবি যেন যে কোনো ধর্ষক মৃত্যুদণ্ড পায় এবং আমাদের সামাজিক মূল্যবোধের জায়গায় নারীদের সম্মানিত করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, সমাজকে বদলাতে আনতে হবে নারী পুরুষের সমতা। নারীরা যোগ্য এবং যোগ্যতার জায়গায় নিজেদের অবস্থানকে সুসংহত করবেন, তখন নারী পুরুষের বিষয়টি আর প্রাধান্য পাবে না। আমাদের ক্ষমতায়ন তো তৃণমূল থেকে হতে হবে। সেই পর্বতের শিখরের দিকে সবাই তাকায়, কিন্তু নিচের দিকে খুব কম লোক তাকায়। এদিকে অপর এক অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, কন্যা শিশুর প্রতি সহিংসতার রোধ, বাল্যবিবাহ নিরোধ নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও ক্ষমতায়নের সাথে সম্পৃক্ত। প্রকল্পের মাধ্যমে অসহায় 1 কোটি নারীদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন করা হচ্ছে। কোভিড মহামারীর কারণে জাতিসংঘের উদ্যোগে 15 থেকে 26 মার্চ কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন এর 65তম সেশন ভার্চুয়ালি হবে। সম্মেলনের বিষয়েই এই মতবিনিময় সভার আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 70% নারীরাই কিন্তু স্বাস্থ্য সেবার সাথে জড়িত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। জীবনভর শান্তি ও সাম্যের পথে হেঁটেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শান্তিপূর্ণ আন্দোলনেই দাবি আদায় করেছেন। শেষ পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিকে সশস্ত্র যুদ্ধে বাধ্য করে। স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন, যা এখন দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের মডেল। বিশ্লেষকরা বলছেন, সম্পর্কের বিষয়ে স্পষ্ট ঘোষণা থাকায় বাংলাদেশের অর্থনীতির বিকাশ ঘটেছে। রিপোর্টে আরো জানাচ্ছেন মুহাম্মদ নুরুন নবী। শান্তির বারতা নিয়েই রাজনৈতিক জীবনে প্রবেশ। বারবার কারাবরণ করেছেন, তারপরও শান্তির পথ থেকে বিচ্যুত হননি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭০-এর নির্বাচনেই বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিশ্বের সকল দেশের সাথে বন্ধুত্বের নীতিতে থাকবে ও দুনিয়ার নির্যাতিত মানুষের বন্ধু হবে বাংলাদেশ। শোষক ও শোষিতে বিভক্ত বিশ্বে শোষিতের পক্ষেই তার অবস্থান। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিকে সশস্ত্র যুদ্ধের দিকে ঠেলে দেয়। স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা পররাষ্ট্র নীতিতে শান্তির বাণী। আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে,
চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। বঙ্গবন্ধুর দূরদৃষ্টি ও বন্ধুত্বপূর্ণ মনোভাবে ৭২-এর ২৬শে মার্চের আগেই বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৫৪টি দেশ। ১১৬টি দেশের স্বীকৃতি ও জাতিসংঘ সহ ২৭টি আন্তর্জাতিক সংস্থার সদস্য এনে দেন বঙ্গবন্ধু। শান্তি প্রতিষ্ঠার স্বীকৃতি স্বরূপ ১৯৭৩ সালে পেয়েছেন জুলিও কুরি পদক। স্বাধীনতার ৫০ বছরে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতিতেই বাংলাদেশ বাস্তব কর্মকাণ্ডে এর স্বাক্ষর থাকায় সে হিসেবে আক্ষরিক কোনো শত্রু নেই বলেই উন্নয়নে গিয়েছে দ্রুত গতিতে। যখন ১৯৭০-এ নির্বাচনে যায় আওয়ামী লীগ, তখনই কিন্তু এই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরী সম্পর্ক থাকবে না, সেটা পরিষ্কারভাবে লেখা হয়েছিল এবং ওই প্রিন্সিপালটাই কিন্তু ৭১-এর পরে একাধিকবার বঙ্গবন্ধু বলেছেন। এবং শুধু তাই না, ধারাবাহিকতায় আজকে যে গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি, আজকে বাংলাদেশ যে জায়গায় আছে এবং সবার সাথে যে বন্ধুত্ব, এটাই কিন্তু কাজে লাগিয়েছে। বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করেছেন। যত সংকটই আসুক, গঙ্গার পানি চুক্তি, সমুদ্র বিজয়, অমীমাংসিত সীমানা সমস্যার সমাধান হয়েছে শান্তিপূর্ণভাবেই। অন্য দেশকে বলা যে তোমার বন্ধু, তোমার শত্রু তোমারই, সেই জায়গায় থাকার ফলেই কিন্তু আমরা আজকে যে উন্নয়নটা দেখতে পাচ্ছি, আমরা যে কাঠামোটা তৈরি করতে পেরেছি, যেটা অনেকেই এখন বলছে দক্ষিণ এশিয়ায় একটা মডেল তৈরি হয়েছে। বিশ্বের অনেক দেশ যখন স্বল্পমেয়াদী সুফল পেতে এদিক সেদিকে গিয়ে বিভ্রান্ত হয়েছে, তখন বঙ্গবন্ধুর দেখানো পথে দীর্ঘমেয়াদে সুফল মিলছে। আমাদের গ্রোথ কিন্তু এখন পাকিস্তানের চেয়েও অনেক এগিয়ে গেছি, এমনকি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সেও আমরা অনেক এগিয়ে গেছি। জাতির পিতা পররাষ্ট্রনীতির ভিত্তি দিয়ে গেছেন, ভূরাজনৈতিক কর্মকৌশলে তার নীতি আজও প্রাসঙ্গিক। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পূর্বাঞ্চলে রেলে ৫০৫ সেতু পুনর্নির্মাণের পরিকল্পনা, বাড়বে গতি ও ধারণ ক্ষমতা। ব্রাজিলে একদিনে করোনায় প্রাণহানি ২,০০০-এর কাছাকাছি, ইটালিতে মৃত্যু ১ লাখ ছাড়িয়েছে। দেখছেন রাত ১১টার একুশে সংবাদ। সৃজনশীল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ এবং বিকাশের লক্ষ্যে কাজ করবে ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, CMISC। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস এবং FBCCI সভাপতি শেখ ফজলে ফাহিম। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার। রাজধানীর তেজগাঁওয়ে বিটাক প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার শিল্প ভাবনাকে স্মরণীয় করতে এ আয়োজন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সচিব ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পুরাতন সেতুর কারণে পূর্বাঞ্চলে ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় ৭৫ কিলোমিটার। পরিস্থিতি বদলাতে ৫০৫টি পুরাতন সেতু নতুন করে নির্মাণের পরিকল্পনা করছে রেল বিভাগ। সেতুগুলো নির্মাণ হলে ট্রেনের গতি উন্নীত হবে ঘন্টায় ১২০ কিলোমিটারে, বাড়বে বহন ক্ষমতাও। ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। পূর্বাঞ্চলের রেলপথে ২৮টি গুরুত্বপূর্ণ সেতু রয়েছে। এছাড়াও আছে ২৩৪টি বড় এবং ১,৮২১টি ছোট সেতু। সেতুগুলোর উপর দিয়ে ৭৫ কিলোমিটারের বেশি গতিতে ট্রেন চালানো যায় না। এ সমস্যা সমাধানে ৫০৫টি সেতু পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সবগুলো ব্রিজে আমরা পুনর্নির্মাণ করব। এটা আমাদের যে ২৫ টন এক্সেল লোডিং, সেই হিসাবে আমরা করব এবং তার জন্য আমরা ডিপিপি দিছি। ডিপিপিটা মিনিস্ট্রিতে আছে। সেতুগুলো পুনর্নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ৩,০৯৫ কোটি টাকা। এ বিষয়ে একটি প্রকল্প প্রস্তাব শিগগিরই একনেকে যাচ্ছে, জানান রেল কর্মকর্তারা। স্পিড বাড়ানোর জন্য এবং যে সমস্ত জায়গায় স্পিড রেস্ট্রিকশন আছে সেগুলোকে আমরা উঠাই ফেলবো এবং নিরাপদ ট্র্যাক করার জন্য আমরা রেলওয়ে ট্র্যাকেরও একটা ডিপিপি দিছি।
প্রস্তাবিত সেতুগুলো পুনর্নির্মিত হলে ট্রেনের গতি ৭৫ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটারে উন্নীত হবে, বাড়বে ট্রেনের বহন ক্ষমতা। এই ব্রিজগুলো যদি আমরা পুনর্নির্মাণ সম্পন্ন করতে পারি তাহলে বর্তমান রেলের যে গতি আছে যা ৭০ থেকে ৭৫ পর্যন্ত তা উন্নয়ন হয়ে প্রায় ১২০ কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করতে সক্ষম হবে। ঢাকা চট্টগ্রাম রেলপথের যাত্রীবাহী বিরতিহীন ট্রেন এখন গন্তব্যে পৌঁছতে ৫.৫ ঘন্টা লাগছে। সেতুগুলো নির্মিত হলে সময় কমবে অন্তত ১.৫ ঘন্টা। সমর ইসলাম, ২১ টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। যাত্রা শুরু করলো অপো F19 Pro। অপোর সব আউটলেটে পাওয়া যাবে এই স্মার্টফোন। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এই ফোন উদ্বোধন করেন অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিকেশন ম্যানেজার জসিতা সঞ্জানা রিজওয়ান, তেহসান মুসাবি সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফোনটির আইকনিক অ্যাম্বাসেডার্স অভিনেতা সিয়াম ও সাফা কবির। কমিউনিকেশনস ম্যানেজার জসিতা বলেন, স্টাইলিশ আউটলুক ও অসাধারণ সব ফিচার্স তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবে। অন্যান্য ফোনের তুলনায় অনেক সাশ্রয়ী বলেও মন্তব্য করেন তিনি। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৫টি উপশাখার উদ্বোধন করা হয়েছে। উপশাখাগুলো হলো ঢাকার নবাবগঞ্জে গোবিন্দপুর উপশাখা, চট্টগ্রামের লোহাগড়ায় পদুয়া বাজার উপশাখা, ফেনীর ফুলগাজীতে আমজাদহাট বাজার উপশাখা, মাগুরার শালিখায় আড়পাড়া বাজার উপশাখা ও নড়াইলের লোহাগড়ায় লাহুরিয়া লোহাগড়া বাজার উপশাখা। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাগুলোর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। করোনা আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষার্থে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং আর্চেলিক তুরস্ক যৌথ উদ্যোগে দেশের ৩টি হাসপাতালে মেডিকেল ভেন্টিলেটর প্রদান করেছে। সিঙ্গার ফর সোসাইটি প্রোগ্রামের আওতায় ঢাকার হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বগুড়ার TMSS রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে এই ভেন্টিলেটর দেয়া হয়। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রধান শেয়ার হোল্ডার আর্চেলিক। অনুষ্ঠানে তুরস্ক দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন এনিস ফারুক এরদেমের উপস্থিতিতে সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী MHM ফাইরোজ প্রতিষ্ঠান 3টির কর্তৃপক্ষের কাছে 6টি মেডিকেল ভেন্টিলেটর হস্তান্তর করেন। ডাবর আমলার উদ্যোগে 3 সাহসী নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। কোভিড-19 মোকাবেলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের এই সম্মাননা দেয়া হয়। সম্মাননা পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামিয়া হাসান, সাংবাদিক মাহমুদা মৌমিতা ও চিকিৎসক জাকান্ত ফাইকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর BK দাস, হেড অফ মার্কেটিং তালাত রহিম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবু ওবায়দা ইমন সহ অনেকে। এদিকে ডাবর আমলার এই উদ্যোগ বাংলাদেশের নারীদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন 3 বিজয়িনী। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুজিব জন্মশতবার্ষিকীতে 10 দিনের অনুষ্ঠান, আসছেন 4 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। করোনার নতুন স্ট্রেইন 2 মাস পর দৈনিক শনাক্ত 1000 ছাড়ালো। থমথমে নোয়াখালীর বসুরহাট, 250 জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। স্ট্রিট ফুডে বিপজ্জনক মাত্রায় কোলিফর্ম, অস্বাস্থ্যকর খাবার গ্রহণে বিরত থাকার আহ্বান। মিয়ানমারে পুলিশি হেফাজতে সুচির সহচরের মৃত্যু, নেপিদো সহ বিভিন্ন শহরে বিক্ষোভ।
একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।